ঠিক রুম থেকে সাগর দেখা আর সাগরের ঢেউয়ের শব্দ শুনতে শুনতে ঘুমানো। আমাদের অনেকেরই এরকম একটা ইচ্ছা থাকে। এবার সেন্ট মার্টিনে আমরা ঠিক এরকমই একটি রিসোর্টে ছিলাম। এই রিসোর্টে থাকা খাওয়ার খরচ সহ ঢাকা থেকে কিভাবে টেকনাফ এসে সেখান থেকে শিপে করে সেন্ট মার্টিনে আসতে হয় তা সব কিছু ডিটেলসই থাকছে এই ভিডিওতে। সো চলুন দেরি না করে শুরু করা যাক। ঢাকা থেকে টেকনাফ আসা যাওয়ার জন্য আমরা বেঙ্গল পরিবহনের বাসের টিকিট কাটি। এই হচ্ছে আমাদের সেই বেঙ্গল পরিবহনের গাড়ি, যার উপরে হচ্ছে স্লিপার কোচ আর নিচে হচ্ছে বিজনেস ক্লাসের মতো 2:1 সিট। আমাদের এই সিটের ভাড়া হচ্ছে ঢাকা থেকে টেকনাফের জন্য 1800 টাকা। আমরা একবারে এই বাসেরই আসা যাওয়ার সিট নিয়ে নিই, সেক্ষেত্রে খরচ পড়ছে তাহলে 3600 টাকা। বাসের সিটগুলো মোটামুটি আরামদায়কই ছিল। প্রায় 14 ঘন্টার মতো জার্নি করলো, আমাদের সেরকম ক্লান্ত লাগেনি। বাসটি 6:30টায় গাবতলী থেকে আর 8:30টায় আরামবাগ থেকে টেকনাফের উদ্দেশ্যে ছেড়ে থাকে। আমরা সকালে প্রায় 8টার দিকে টেকনাফ নেমে পড়ি। আমরা এমভি 12 আউলিয়াতে আমাদের শিপের টিকিট কেটেছিলাম। 12 আউলিয়ার যত ধরনের টিকিট আপনারা অনলাইনেই কাটতে পারবেন। আমরা 12 আউলিয়ার রিভেরিয়া ক্লাসের সিটের টিকিট কেটেছিলাম, যেটা আপনারা একটু পরেই আমরা শিপে উঠলে দেখতে পারবেন। এখন শিপের টিকিটের খরচ সম্পর্কে একটু জানিয়ে দেই। আপনারা দেখতে পাচ্ছেন যে 12 আউলিয়ার মোজারাত চেয়ারের পার পারসন কস্ট হচ্ছে 750 ওয়ান ওয়ে আর আসা যাওয়া হচ্ছে 1400। আমরা যে রিভেরিয়া চেয়ারে ছিলাম সেটার খরচ আসা যাওয়া হচ্ছে 1600 টাকা। একই খরচ হচ্ছে প্যানারোমা বিজনেসের জন্য। আর মেইন ডেকে যদি যান, যেটা হচ্ছে উপরে, সেটার খরচ আসা যাওয়া 1400 আর সানডেকেও 1400। এছাড়াও 12 আউলিয়াতে বাংকার, এসি কেবিন, ফ্যামিলি কেবিন এগুলো রয়েছে। আপনারা যদি আরও কমফোর্টেবলি যেতে চান তাহলে এই অপশনগুলো কনসিডার করতে পারেন। তো বাস থেকে নেমেই কিছু দূর সামনে আমরা চলে যাই 12 আউলিয়ার টিকিট কাউন্টারে। টিকিট কাউন্টারে যেই আমরা আমাদের টিকিট দেখিয়ে এন্ট্রি পাস নিয়ে নিই। এই ক্ষেত্রে আপনাদের জন্য একটি বিষয় মাথায় রাখতে হবে, আর সেটি হচ্ছে টিকিট যেভাবেই কাটুন বা যেই কেটে দেখ না কেন, পিডিএফ নিয়ে সেটা প্রিন্ট করে নিয়ে আসবেন। টিকিটের ঝামেলা শেষ করে আমরা 12 আউলিয়ার টিকিট কাউন্টারের পাশেই হচ্ছে নাস্তা করে নেই। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের টিমের রাত্রি আপু, সাদ ভাই, আয়শা আপু আর বাকিরা নাস্তা করছে। আমিও ডিম পরোটা, ডাল, সবজি দিয়ে নাস্তা করে নেই। নাস্তাটা মোটামুটি ভালোই ছিল। 12 আউলিয়াতে গেলে আপনারা টিকিট কাউন্টারের পাশে এখান থেকে নাস্তা করে নিতে পারেন। আমাদের শিপ ছাড়বে 9:30টায়। খাওয়া দাওয়া শেষ করতে প্রায় 9টা বেজে গিয়েছিল। তাই খাওয়া দাওয়া শেষ করেই আমরা রওনা দিই সেই শিপের দিকে। টিকিট কাউন্টার থেকে একটু দূরে ঘাটে যেয়ে উঠতে হবে শিপে। সো চলুন আমরা তাড়াতাড়ি করে আমাদের শিপে উঠে পড়ি। আর এই যে সামনে যে বড় জাহাজটি দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আমাদের শিপ 12 আউলিয়া। এই শিপেরই নিচে রিভেরিয়া ডেকে হচ্ছে আমাদের সিট। আমরা একটু আগে আগে যাওয়ায় তখন অত ভিড় হয়নি। আমরা মোটামুটি সুন্দরভাবেই জাহাজে উঠতে পারি। আর নিচের ডেক দিয়ে ঢুকে হাতের ডানেই ছিল আমাদের রিভেরিয়া ক্লাসের সিট। উঠেই আমরা ডান দিকে সেদিকে চলে যাই। আর এই হচ্ছে আমাদের সিটগুলো মোটামুটি ভালোই ছিল, একটু স্পেশিয়াস ছিল চারপাশে, যার কারণে ব্যাগ ট্যাগ রাখতে সুবিধা হয়। আর বড় বড় 2টা এসি ছিল, যার কারণে এখানে আরাম করে রিল্যাক্স করেই আমরা যেতে পারি। আর এই হচ্ছে রিভেরিয়া সিটের জন্য ডেডিকেটেড ওয়াশরুম। এখানে 3টা ওয়াশরুম আছে, আর ওয়াশরুমগুলো পাবলিক টয়লেট হিসেবে মোটামুটি ক্লিনই ছিল। কারো যদি টেকনাফ নেমে ওয়াশরুমে যাওয়া লাগে, আমি সাজেস্ট করব একবারে শিপে উঠেই আপনারা ওয়াশরুমে আসতে। আমাদের সিট দেখে সেখানে বসে ব্যাগপত্র রেখে এবার আমি যাই একটু বাইরের দিকটা দেখতে। রিভেরিয়া সিটের আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে এর পেছন দিক দিয়ে দরজা খুললেই উপরে হচ্ছে ডেক। আর এই হচ্ছে সেই ডেক যেটা জাহাজের ব্যাক সাইডে রয়েছে। সুন্দর শীতের সকালে এখানে এসে মনটা ভালো হয়ে যায়। সামনে টেকনাফের নাফ নদী আর চারপাশে আরও অনেক জাহাজে মানুষজন উঠছিল। সব কিছু মিলে খুব সুন্দর একটা ভাইব পাওয়া যায়। এবার চলুন পুরো শিপটি আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি। ঘুরতে ঘুরতে আপনারা যে মেইন ডেক আর সান ডেক সেগুলোর সিটও দেখতে পারবেন, আর কোথায় হচ্ছে খাওয়া দাওয়া বা স্ন্যাক্স পাওয়া যায় সেটাও দেখতে পারবেন। সো লেটস গো।
এভাবে পুরো শিপ ঘুরে আসার পর আমি কিছুক্ষণ আবার আমাদের সিটে রেস্ট নেই। এরপর শিপ ছাড়ার কিছুক্ষণ পর চলে আসি আবার আমাদের পেছনে সেই ডেকে, যেখানে এসেই সুন্দর নাফ নদী আর শিপের পেছনে পেছনে উড়ে আসা সিগাল দেখে মন একদম ভরে যায়। সেন্ট মার্টিনে যাওয়ার অন্যতম ভালো লাগার একটা ব্যাপার হচ্ছে এই শিপে করে সিগাল দেখতে দেখতে যাওয়া। বাংলাদেশে হয়তো আর কোথাও আপনি এরকম সিগাল, নদী আর পাহাড় এই সব কিছু একসাথে দেখতে দেখতে কোথাও যেতে পারবেন। সো আমরাও সেখানে দাঁড়িয়ে এই ব্যাপারটা খুব এনজয় করতে থাকি। পাহাড়, সিগাল আর নদী। বারো আউলিয়া যেহেতু বেশ বড় একটা শিপ, তাই এটা অন্যান্য শিপগুলোর থেকে পরে ছাড়লেও খুব তাড়াতাড়ি করে সবগুলো শিপকে ছাড়িয়ে চলে যাচ্ছিল। 9:40-এর দিকে ছেড়ে আমরা প্রায় 12টার দিকে পৌঁছে যাই সেন্ট মার্টিন ঘাটে। সেন্ট মার্টিন ঘাটে একদম ঘাটের পাশে বারো আউলিয়াকে নোঙর করা হয়। আমাদের রিভেরিয়া ডেক থেকে বের হয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে আমরা ঘাটে পৌঁছে যাই। বের হওয়ার সময় একটু মানুষ থাকে আর একটু চাপাচাপি হয়, সেই ক্ষেত্রে আস্তে ধীরে সুন্দর করে নামলেই সবচেয়ে ভালো। শিপ থেকে নেমে জেটি ঘাটে দাঁড়াতেই অন্যরকম একটা অনুভূতি কাজ করে। চারপাশে শুধু নীল আর নীল, নীল আকাশ আর তার নিচে সাগরের নীল জলরাশি। এই সব কিছু দেখতে বেশ ভালোই লাগছিল। এভাবে চারপাশটা দেখতে দেখতে আমরা জেটি ঘাট থেকে যেতে থাকি বাজারের দিকে। বাজারে আমাদের জন্য আগে থেকেই 3টা অটো বুক করা ছিল রিসোর্ট থেকে, আমরা সেদিকেই যাচ্ছিলাম। অটো আমাদের জন্য ইউরো বাংলা রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়েছিল। আপনারা যদি এরকম রিসোর্ট থেকে অটো বুক করে আসেন, তাহলে জেটি ঘাটে নামার আধা ঘন্টা আগেই অটোকে কল দিয়ে জেনে নেবেন যে তারা কোথায় আছে। এত সব মানুষের ভিড়ে আমরা ইউরো বাংলা রেস্টুরেন্টের সামনে এসে আমাদের অটো পেয়ে যাই। অটো থেকে আমরা যাব আরণ্যক ইকো রিসোর্টে, যেখানে আমাদের জন্য রুম বুক করা রয়েছে। যেহেতু রিসোর্ট থেকে আমাদের জন্য অটোগুলো বুক করা ছিল, তাই তাদেরকে আর ওইভাবে বলতে হয়নি। আপনারা যদি ম্যানুয়ালি এখানে এসে অটো নিতে চান, সেই ক্ষেত্রে জেটি ঘাট থেকে আরণ্যক ইকো রিসোর্টের ভাড়া হবে 300 থেকে 400 টাকার মতো। খুব বেশি হলে 500 টাকা চাইতে পারে, কিন্তু 400-র মধ্যেই আপনারা যেতে পারবেন। জেটি ঘাট থেকে প্রায় 30 মিনিটের মতো সময় লাগে আরণ্যক ইকো রিসোর্টে পৌঁছাতে। আমরাও দেখতে দেখতে পৌঁছে যাই আরণ্যক ইকো রিসোর্টে। সেখানেই আমাদের ওয়েলকাম করার জন্য রিসোর্টের স্টাফরা দাঁড়িয়েছিল। তারাই অটো থেকে আমাদের ব্যাগ এগুলো রিসোর্টে নিয়ে যায়। আমিও তাড়াতাড়ি করে রিসোর্টে ঢুকে সোজা চলে যাই রিসিপশনের এখানে। কিন্তু রিসিপশনের এখানে আগের গেস্টরা চেক আউট করছিল, তাই তার আগে আমি ভাবি রিসোর্টটা একটু ঘুরে আসি। এদিকে আমাদের বিচ সাইডে 2টা কটেজ বুক দেওয়া ছিল। সো বিচ সাইডের কোন রিসোর্টটা কারা নিবে এটা নিয়ে একটা প্রতিযোগিতা ছিল। সো তাড়াতাড়ি করে আমরা ওইদিকে যেতে থাকি। আর যেতে যেতে রিসোর্টের মোটামুটি একটা ফার্স্ট ইমপ্রেশন ভিউ পেয়ে যাই। আর বলতেই হবে রিসোর্টটা ইকো রিসোর্ট নামের সাথে মিল রেখে সম্পূর্ণ ইকো ফ্রেন্ডলি একটা রিসোর্ট বানিয়েছে। আর এই রিসোর্টের মেইন অ্যাট্রাকশন হচ্ছে এর একদম বিচের সামনের 2টা কটেজ। সো আমরাও এখানে চলে যাই। আর রিসোর্টের সবচেয়ে সুন্দর কটেজ যেটা, সেটা হচ্ছে টিউলিপ। সেটা কারা নিবে সেটা নিয়ে একটা প্রতিযোগিতা ছিল, কিন্তু আমার ফ্রেন্ড তার ওয়াইফ নিয়ে যাওয়ায় আমরা ওইটাই তাদেরকে দিই, কারণ ওই রুমটা স্পেসিফিক্যালি কাপলদের জন্য বেশি সুইটেবল। সো কে কোন রুম নিচ্ছে এটা একটু সেটেল হওয়ার পর আমি আবার রিসিপশনে চলে আসি সব ফর্মালিটিস শেষ করার জন্য। এখানে এসে আমাদের এনআইডির ছবি আর অন্যান্য ইনফরমেশন দিয়ে চেক ইন করি। চেক ইন করার সময় আমাদেরকে একটা রিসোর্টের নিয়মকানুন সম্পর্কের কাগজ দেওয়া হয়। সেখানে কয়টা থেকে কয়টা লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার আওয়ার
এছাড়া কখন কখন জেনারেটর চলবে আর কখন চলবে না এগুলো লেখা ছিল। এবার চলুন আমাদের রুমগুলো দেখে নেই। আমরা টিউলিপ, নীলকণ্ঠ, নয়নতারা আর রজনীগন্ধা এই 4টা রুম বুকিং দেই। এর মধ্যে প্রথম যে রুমটি সেটি হচ্ছে 2 তলা কটেজের এই নিচের নয়নতারা। এটি হচ্ছে ডাবল বেড। রুমটি মোটামুটি ভালোই ছিল, ইজিলি 2টা বেডে 4 জন থাকতে পারবেন, আর রুমের ওয়াশরুমটাও ভালোই ছিল। তবে এই রিসোর্টের স্টার হচ্ছে এই টিউলিপ কটেজটি। দেখতেই পাচ্ছেন রুমটি কত সুন্দর করে গুছানো। আর এই রুমের বেস্ট পার্ট হচ্ছে একদম বিছানা থেকে সুন্দর সাগর দেখা যায়। আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর সাগরের বাতাস একদম রুমে চলে আসছে। আর রুম থেকে বের হলেই সামনে নীল সমুদ্রের হাতছানি। এই রুমটি হচ্ছে ভিআইপি ইনফিনিটি সি ভিউ কটেজ ক্যাটাগরির। এর খরচ হচ্ছে পার রাত 8,500 টাকা। আর এবার চলুন আমরা যে রুমে ছিলাম নীলকণ্ঠ, সেই রুমটি কেমন দেখে নেই। টিউলিপ কটেজটি অনেকটা কাপল ফ্রেন্ডলি হলেও নীলকণ্ঠ রুমটি হচ্ছে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির জন্য মোটামুটি বড় সড়ো একটা রুম। আর এই রুমের সামনে রয়েছে বেশ সুন্দর একটা ব্যালকনি। তবে এই রুমের সামনে একটু গাছপালা থাকে, ডিরেক্ট ক্লিয়ার সি ভিউ পাওয়া যায় না। তারপরেও খুব সুন্দর সাগরের দৃশ্য দেখা যায় আর সাগরের ঢেউয়ের শব্দ শোনা যায়। এই নীলকণ্ঠ রুমের খরচও হচ্ছে পার নাইট 8,500 টাকা। তবে এখানে চাইলে এক্সট্রা ম্যাট্রেস দিয়ে আপনারা 4-5 জন থাকতে পারবেন। এই রুমের ওয়াশরুমটাও বেশ ভালো। আর রুমের সাথে একটা স্ট্যান্ডার্ড রিসোর্টে যে ধরনের অ্যামিনিটিস মানে সাবান, শ্যাম্পু, চিরুনি, টুথপেস্ট যা যা দরকার সব কিছুই দেওয়া ছিল। আর আপনারা যে নয়নতারা ডাবল বেড রুমটি দেখেছিলেন সেই রুম আর সাথে উপরে রজনীগন্ধা রুম, এগুলো হচ্ছে প্রিমিয়াম কটেজ, যার খরচ হচ্ছে পার নাইট 5,500 টাকা। ছাড়া স্ক্রিনে আপনারা ওদের অন্যান্য রুমের খরচও দেখতে পাচ্ছেন। তবে এভাবে আলাদা করে রুম না নিয়ে আমি সাজেস্ট করব প্যাকেজ নিয়ে আসায়। আমরাও প্যাকেজ নিয়ে আসি। ঢাকা টু ঢাকা সকল ট্রান্সপোর্ট, 6 বেলা মেইন খাবার আর 2 রাত করে কটেজে থাকা, সাথে 2টা ইভিনিং স্ন্যাক্স, এই সব কিছু ইনক্লুডেড থাকে প্যাকেজের মধ্যে। সি ভিউ কটেজ মানে টিউলিপ, নীলকণ্ঠ এদের জন্য প্যাকেজগুলো 25 থেকে 30,000 টাকা হয় 2 রাতের 2 জনের জন্য। আর পেছনের কটেজগুলোর খরচ মোটামুটি 20 থেকে 25,000 টাকা হয় ডিপেন্ডিং কোন রুম নিচ্ছেন। ঢাকা থেকে এসি বাসে যাওয়া আসা, শিপের আসা যাওয়ার খরচ, ঘাট থেকে অটো ভাড়া, এই ট্রান্সপোর্ট ইনক্লুডেড থাকে এই প্যাকেজে। আলাদা কোনো হ্যাসেল না নিয়ে রিসোর্টের প্যাকেজ নিয়ে আসাটাই বেটার অপশন মনে হয় আমার কাছে। আর হ্যাঁ, আমাদেরকে এই ওয়েলকাম ড্রিঙ্কসও দেওয়া হয়, যেটা দেখাতে ভুলে যাই। এরপর রিসোর্টের রুমে সব কিছু রেখে ফ্রেশ হয়ে আমরা রেডি হয়ে যাই লাঞ্চের জন্য। লাঞ্চে যাওয়ার আগে আমি আরেকটু রিসোর্টের বিচ সাইডটা দেখে নিই। আর তখনই আমরা রিসোর্টের বিচে যাই। সূর্য তখন ঠিক সাগরের উপরে, রোদের আলোয় সাগরের নীল পানি চিকচিক করছিল। আর এই হচ্ছে সেই রিসোর্টের সামনের বিচটা। বিচটা পশ্চিম দিকে হয় একদমই ফাঁকা। আর সবচেয়ে বেশি যে ব্যাপারটা ভালো লাগে যে বিচটা একদমই পরিষ্কার ছিল, অনেকটা প্রাইভেট বিচ একটা ভাইব ছিল। কক্সবাজারে বিচে না যেয়ে কেন মানুষ সেন্ট মার্টিনের বিচে আসে সেটা এখানে আসলেই আসলে বোঝা যায়। এই বিচে একটু ঘোরাঘুরি করে আমরা চলে যাই আমাদের লাঞ্চের ওইখানে। রিসিপশনের ওইখানেই নয়নতারা কটেজের পাশে হচ্ছে ডাইনিং স্পেস। আমরা দোতলায় চলে যাই সেখান থেকে ভিউ দেখতে দেখতে লাঞ্চ করার জন্য। সবাই উপরে উঠে সুন্দর ফ্লোরে বসে পড়ি লাঞ্চ করার জন্য। আর বসার পরই আমাদের লাঞ্চ চলে আসে। আমাদের ওই দিনের মেনু ছিল সাদা ভাত, চিংড়ি শুটকি ভর্তা, আলু ভর্তা, ডাল আর মেইন আইটেম ছিল স্যালমন কারি। আলু ভর্তাটা একটু অন্যরকম লাগে আর এটা বাদে বাকি সবগুলো আইটেমে আমার বেশ ভালো লাগে। তবে স্টার অফ দ্য শো ছিল স্যালমন মাছ, ওই মাছটা একটু বেশি মজা লাগে। সেন্ট মার্টিনের রিসোর্টে থাকলে খাওয়া দাওয়া নিয়ে একটা প্যারা থাকে, মনে হয় যে খাওয়া কি ভালো হবে কি হবে না।
কিন্তু এখানে খেয়ে মোটামুটি সবাই শেফের খুব প্রশংসা করে। স্পেশালি স্যালমন কারিটা সবারই অনেক বেশি ভালো লাগে। জম্পেশ একটা খাওয়া দাওয়া শেষে আমরা আবার রুমে যাই, একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়ি সানসেট দেখার জন্য। শীতের সময় 4:30টার সময়ই সূর্য ডুবি ডুবি অবস্থা, আর আমাদের রিসোর্টের বিচ থেকে অনেক সুন্দর একটা সানসেট দেখা যাচ্ছিল। আর এই সানসেট দেখতে দেখতেই আজকের পর্ব শেষ করতে যাচ্ছি। আগামী পর্বে থাকবে আমাদের রাতের বারবিকিউ, সন্ধ্যায় কি স্ন্যাক্স দেওয়া হয়েছিল, পরদিন সকালবেলা উঠে আমাদের ছেড়াদ্বীপ যাওয়া আর ছেড়াদ্বীপ যে অসম্ভব সুন্দর কিছু দৃশ্য দেখা, সাথে কালকের খাওয়া দাওয়া আর আমাদের ঘুরে আবার ঢাকা ব্যাক করার সমস্ত ডিটেলস। পরের এপিসোডটি মিস না করতে চাইলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আজ এ পর্যন্তই। আমি আসিফ ইমেল। আল্লাহ হাফেজ।